আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক। ওয়েলকাম টু এফবিএম ক্লাসরুম। তোমরা যারা এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থী আছো, যাদের মাটি ভেবু নিয়ে একটু প্রবলেম আছে, অথবা একটু রিভাইজ দিতে চাচ্ছ, অথবা ডিপ থেকে জানতে চাচ্ছ, ক্লাসটা অবশ্যই করো। আমার ক্লাসটা শুয়ে বসে থেকে করা যাবে না। বই নিবা, খাতা নিবা, কলম নিবা, একটা লাল কালি নিবা। বইয়ের মধ্যে আমি যেখানে দাগাইতে বলবো, যেটা বুঝাবো সেগুলো বুঝবা, যেগুলো দাগাইতে বলবো সেগুলো দাগাই নিবা। ঠিক আছে? তাহলে তোমার সেই লার্নিংটা হবে। এবং অনেক স্টুডেন্ট আমাকে বলছে যে আমি অফলাইনে যেভাবে পড়াই সেভাবে যাতে আমি অনলাইনে পড়াই, বাট অনেক কিছুই তো আমি তো অফলাইনে অনেক গালাগালি করি, রাগারাগি করি, তো এখানে তো করতে পারি না। সেই কারণে এখানে একটু ভদ্র থাকার ট্রাই করি, বুঝছো? তো ঠিক আছে। তো আমাটির ভেপু এই নামটা যখন তুমি প্রথমে পড়বা একটা গল্পের, তোমার মাথায় কি আসবে বলো তো? আমাটির ভেপু নামটা যখন পড়বা তোমার মাথায় কি রাজনীতি আসবে? তোমার মাথায় কি প্রেমের গল্প আসবে, প্রেমের উপন্যাস আসবে? আসবে না। তোমার তোমার মাথায় কি কোনো ইংলিশ অনুবাদ আসবে? আসবে না। আটির ভেপু, আমের যে আটি থাকে না, ওই আটি দিয়ে যে বাঁশি বাজায় সেটা বুঝাইছে। তাহলে তুমি বুঝতেছো এই গল্পের ভেতরে তুমি গ্রামীণ কোনো কিছু পাবা, এই গল্পের ভিতরে তুমি শিশু কিশোরদের কোনো খেলা টেলা পাবা, right? তুমি এখানে তো রাজনীতি গল্প পাবা না, প্রেমের গল্প পাবা না, সিরিয়াস কোনো গল্প পাবা না। আমি সেজন্য প্রথমে বলি, আমি যাদেরকে পড়াই, গল্পের বা প্রবন্ধের বা কবিতার নামটা দেখার পরে, নামটা পড়ার পরে তোমার মস্তিষ্কে ঢুকতে হবে তুমি আসলে কি সম্পর্কে জানতে যাচ্ছ। ঠিক আছে? আমাদের ভেপু সম্পর্কে আমি জানাবো তোমাদেরকে এবং স্টেপ বাই স্টেপ সুন্দর মতো পড়াবো। ঠিক আছে? তার আগে আমাদের ভেপুটা যিনি লিখেছেন, কে লিখেছেন আমাদের ভেপুটা বলতো? আমাদের ভেপু এটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেখো, তোমরা এখানে অনেকে এই নামটা ভুল করে ফেলবা। এই জায়গাটায় বন্দ্যোপাধ্যায় জফলাটা আছে না, এই জফলাটা তোমরা অনেকে দিবা না, বুঝছো? প্রথম ভুলটা তোমরা এখানেই করো। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানতে হবে। আমার একজন প্রিয় লেখক, অত্যন্ত প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কেন প্রিয় লেখক? কারণ তার যে লেখা আছে, তার প্রথম লেখাটা আমি পড়ছিলাম হচ্ছে চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় পড়ার পরেই আমি এনার প্রেমে পড়ে গেছি, বুঝতে পারছো? তো কারণ ইনার লেখার মধ্যে যখন তুমি পড়বা তখন তুমি ওই ওই চিন্তায়, ওই জগতে ডুবে যাবা। তিনি এতটা রিয়েলিস্টিক করে লেখেন লেখাগুলো যে তোমার পড়লে মনে হয়, যেমন হুমায়ুন আহমেদের উপন্যাস যদি তুমি পড়ো, হুমায়ুন আহমেদের কোনো লেখা যদি পড়ো, তাহলে কোনো একটা রোমান্টিক উপন্যাস পড়বা, দেখবা যে তুমি এতটাই রোমান্টিকে গদগদ হয়ে যাবা, তাই না? একটা রাজনৈতিক উপন্যাস পড়বা, তুমি মনে সিরিয়াস হয়ে যাবা। একটা মানে বলবা যে দুঃখ ভারাক্রান্ত কোন একটা উপন্যাস পড়বা, দেখবা যে তুমি কেঁদে দেবা। ঠিক আছে? তো তার মধ্যে যেমন বৈশিষ্ট্যটা আছে, ইনার মধ্যে বৈশিষ্ট্যগুলো আছে যে গ্রামীণ প্রকৃতি, শৈশব, সরলতা গুলোকে কিভাবে উপস্থাপন করতে হয়। তো এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি কোন কালার লিখবো বলো? আচ্ছা, এটা লিখি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1800 1894 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1800 কত সালে? 94 সালে। এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন, তিনি মৃত্যুবরণ করেছিলেন তিনি মৃত্যুবরণ করেছিলেন 1950 সালে। ঠিক আছে? 1950 সালে। তাহলে তো জন্ম আর মৃত্যুটা আমরা জানলাম। তাহলে এই মানুষটা 1894 সালে জন্মগ্রহণ করছিল 1894 সালে, এবং কি ভাষা আন্দোলনের 2 বছর আগে তিনি গণ হয়ে গেছেন। তো তিনি জন্মগ্রহণ কোথায় করছিলেন বলতো? তার পৈতৃক নিবাস কোথায়, জন্মগ্রহণ কোথায় করছিলেন? 24 পরগনায়। 24 পরগনায়। ঠিক আছে? আচ্ছা। এবং তিনি সেই সময়ে খুব শিক্ষিত একজন মানুষ ছিলেন, বুঝছো? তিনি সেই সময় শিক্ষিত একজন মানুষ ছিলেন। তো আমাদের মতো তিনি ফাঁকিবাজি দেয় না, ফাঁকিবাজি করে নাই। তিনি শিক্ষিত ছিলেন। তিনি 1914 সালে, মেট্রিক পাস করেন, যেটাকে আমরা বলি এসএসসি, তোমরা যেটা এখনো করতে পারো নাই। এটা হচ্ছে এসএসসি পাস, মেট্রিক পাস করেন 1914 সালে তার বনগ্রাম স্কুল থেকে। কোথা থেকে? বনগ্রাম বনগ্রাম স্কুল থেকে, তার এলাকার বনগ্রাম স্কুল থেকে। এলাকায় যে পড়ছে, আমরা এলাকায় পড়ি না, ওইরকম আর কি এলাকায় পড়ছে। যাই হোক, তো তিনি পাশাপাশি তার যে ইন্টারমিডিয়েট বলো, যেটাকে বলা হচ্ছে হলো মানে এইচএসসি এবং বিএ, ব্যাচেলর অফ আর্টস, যেটাকে বলা অনার্স, এই দুটা তিনি পাশ করেছেন কলকাতা থেকে। এই দুটো তিনি পাশ করেছেন কোথা থেকে? কলকাতা থেকে। তার মানে তিনি কিন্তু শিক্ষিত ছিলেন, সেই সময় অনেক শিক্ষিত একজন মেধাবী মানুষ ছিলেন তিনি। তাহলে তিনি এত সুন্দর সুন্দর লেখা কখনোই লিখতে পারতেন না, বুঝতে পারছো? আচ্ছা। তো এরপরে কি লিখবো? তিনি এর পাশাপাশি এর পাশাপাশি হুগলি, কলকাতা, ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে
পাশাপাশি হুগলি, কলকাতা, ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে, এই বোঝা যায় এটা? বোঝা যায় না। হুগলি, কলকাতা, ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে, হুগলি, কলকাতা, ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে তিনি কি করছেন? শিক্ষকতা করছেন। তিনি টিচার ছিলেন, বুঝছো? তো এর পাশাপাশি তার অনেক সাহিত্যকর্ম রয়েছে। তিনি উপন্যাস লিখেছেন, তিনি গল্পগ্রন্থ লিখেছেন। তো এইগুলো পরীক্ষা আসতে পারে। তিনি পথের পাঁচালী লিখেছেন, যেটা আমরা আজকে পড়ছি আমাটির ভেবু, এটা কিন্তু পথের পাঁচালী উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এছাড়া আরণ্যক, ইছামতি, এরকম দৃষ্টিপ্রদীপ, হ্যাঁ, আরো অনেক উপন্যাস আছে। তোমাদের বইয়ে যেগুলো দেয়া থাকবে সেগুলো জাস্ট মুখস্থ করবা, ইনশাল্লাহ এনাফ। এর বাইরে অতিরিক্ত পড়তে হবে না, ঠিক আছে? তো তার তার জীবনী সম্পর্কে ছোট্ট করে জানলাম আর কি, বেশি জানার তো সুযোগ নেই। মূল ভাব, এখন আমি মূল ভাবে আসবো। মূল ভাবটা কি? আমাদের ভেবু যখন আমাকে, আমার স্টুডেন্টরা অনেকে বলে, ভাই আপনি পড়া শুরু করলেন, বাট মূল ভাবটা যদি আমাকে আগে বলে দেন, এখানে মূলত কি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা যদি আগে বলে দেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো আম আটির ভেপু, এটার সারাংশ বলতে পারো, এটার সার সংক্ষেপ বলতে পারো, এটার মূল ভাব বলতে পারো, এটার পাঠ পরিচিতি বলতে পারো। কি আমাদের ভেপু গল্পে তুমি দেখবা, সেখানে একটি গ্রামীণ পরিবেশ চিত্রিত হয়েছে, যেখানে কোনো যান্ত্রিকতা নেই, যেখানে কোনো উচ্চ চাহিদা নেই, যেখানে কোনো বিলাসিতা নেই। সেই গ্রামীণ পরিবেশে দুটি শিশু, একটা ভাই একটা বোন, অপু এবং দুর্গা, এই ভাই বোনের বিভিন্ন ধরনের ছোট ছোট কার্যকলাপ, তাদের ছোট ছোট কাজে, তাদের ছোট ছোট জিনিসে তারা খুশি থাকতে শিখেছে। তারা কখনো বলতে শেখেনি যে আমি এটা চাই, আমি এটা চাই। তুমি চিন্তা করো, অপু যখন তার যে খেলনাগুলোকে উপস্থাপন করে, তখন তার কিছু ট্যাপ খাওয়া বাঁশি ছিল, তার রং ওঠা ঘোড়া ছিল। আমরা এই যুগে এসে আমরা কি করতাম? আমরা নতুন একটা ঘোড়া কিনে যেতাম, কিন্তু সে সেটাকেই যত্ন করে রেখেছে। সে যেটা আছে সেটা নিয়েই সন্তুষ্ট আছে। এবং ছোট ছোট তোমার বিচি, কোথা থেকে কোনো ফল আনছে, এটা আনছে ওটা আনছে, এইগুলো নিয়ে তারা খুশি থাকতে শিখেছে। তা আমরা আমাদের ভেবুটা পড়লে মূলত এই জিনিসগুলো আমরা দেখতে পারি। পাশাপাশি তার পিতামাতা, তার পিতা ছিলেন হরিহর, তিনি ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ থাকার পরেও তাদের যে অর্থনৈতিক যে মানে অভাব, অর্থনৈতিক যে দারিদ্রতা ছিল, সেটা আমরা সেখানে উপস্থাপিত হতে দেখি। এরপরেও এরপরেও তাদের যে মানে পারিবারিক যে একটা বন্ধন, তাদের ভাই বোনের যে খুনসুটি, ছোট ছোট বিষয়গুলো নিয়ে দৌড়ঝাঁপ করা, এইগুলোর মধ্য দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চমৎকার ভাবে গ্রামীণ একটি রূপ চিত্রিত করেছেন, যেখানে কোনো যান্ত্রিকতা থাকবে না। এটা মূলত পথের পাঁচালী থেকে নেওয়া হয়েছে। এবং পথের পাঁচালী উপন্যাসটা তোমরা যারা পড়েছো, তোমার পরীক্ষার পরে এটা পড়বা, পরীক্ষার পরে এটা পড়ে ফেলবা, তোমার ব্রেকের মধ্যে, এসএসসি পরে যে ব্রেক থাকবে, তখন তুমি বুঝতে পারবা আমরা আমাদের ভেবুতে যতটুকু দেখি পথের পাঁচালী মূলত ততটুকু না। পথের পাঁচালী আরো বিস্তৃত, আরো বিশাল, এবং এখানে অনেক ট্র্যাজেডি রয়েছে, এবং এখানে অনেক চড়াই উতলাই রয়েছে, এবং ওখানে অনেক আপস ডাউন রয়েছে। তো তোমরা এগুলো দেখতে পারবা, আমি জানিয়ে তোমাদের মাথাটা নষ্ট করতে চাচ্ছি না। এখন আমাদের ভেবুটার সম্পর্কে আমরা ডিপে যাব, আমরা গভীরভাবে এটা বিশ্লেষণ করার চেষ্টা করব, ঠিক আছে? আমরা গভীরভাবে এটা বিশ্লেষণ করার চেষ্টা করব, কি কাজ করে না কেন? ওকে, দেখো, আমরা প্রথমে ইয়েতে যাই, প্রথম লাইনে যাও, প্রথম লাইনে দেখো। ওকে ওকে ওকে, সবাই রেডি হও। সকালবেলা 8টা কি 9টা, সকালবেলা 8টা কি 9টা, হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। দেখো, চিন্তা করো, সেই সকালবেলা একটা সিনারিও, তুমি যখন ছোট ছিলা গ্রামীণ একটা পরিবেশে, সকালবেলা ঘুম থেকে উঠেই, আমার দেখবে একটা ছোট বোন আছে, আমার ছোট ভাই আছে, সকালবেলা ঘুম থেকে উঠেই তাদের প্রথম কাজ কি? খেলতে যাওয়া। কি করা? এইটা আছে, এই পুতুল নিয়ে বসা, এটা নিয়ে বসা, ওইটা নিয়ে বসা। তারা যে একটু খাবার দাবার খাবে, তারা যে একটু ফ্রেশ হবে, ওই চিন্তা নাই। তো এখানে এটা বলছে যে সকাল, আর একটু এটা মোটা করে নি, হ্যাঁ। তো সকালবেলা 8টা কি 9টা, সকাল 8টা কি 9টার একটা ঘটনা বলছে। হরিহর পুত্র, তাহলে আমরা এখানে একটা নাম পাইলাম, আমরা এখানে একটা কি পাইলাম? নাম পাইলাম, একটা ক্যারেক্টার পাইলাম। হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া। তো রোয়াক মানে কি বলতো ভাইয়া? রোয়াক মানে কি? রোয়াক মানে হচ্ছে বারান্দা। রোয়াক মানে কি? বারান্দা। রোয়াক মানে দূর, বারান্দা, ঠিক আছে? রোয়াক মানে হচ্ছে বারান্দা। তাহলে হরিহরের পুত্র, হরিহরের পুত্রের নাম কি আমরা একটু পরে দেখবো। হরিহরের পুত্র বারান্দায় বসে খেলা করছেন। কোথায় খেলা করছেন? বারান্দায় বসে খেলা করছেন। মনোযোগ দিয়ে খেয়াল করবো আমি যেটা যেটা পড়াচ্ছি। তাহার একটা ছোট টিনের বাক্স আছে,
তার কি আছে? তার কি আছে? ছোট টিনের বাক্স আছে, ছোট টিনের বাক্স আছে, ছোট টিনের বাক্স আছে। টিনের বাক্স থাকে না? ওই যে দেখবা যে আমার ধরো ছোট বোন আছে, ওর দেখবা যে যেখানে খেলা রাখবে, খেলনা টেলনা কিছু সবকিছু রাখবে, সেটার জন্য একটা পাত্র থাকে। ওটা ধরো একটা বাক্স হইতে পারে, একটা কোনো কিছু হইতে পারে, যেখানে সব কিছু রাখে, স্টোর করে রাখে। তো ছোট বাচ্চারা কিন্তু এরকম, তারা যত্ন করে জিনিসগুলোকে রাখে, কারণ তাদের সাথে এগুলো আবেগ জড়িত, বুঝছো? তো ছোট টিনের বাক্স আছে, সেটা ডালা ভাঙা। কি ভাঙা? ডালা ভাঙা। সেটা যে লাগাবে সেটা ভাঙা, বুঝতে পারছো? বাক্সের সমুদায় সম্পত্তি, সমুদায় মানে কি? সকল সম্পত্তি। সমুদায় মানে কি? সকল সম্পত্তি। সমুদায় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিতেছে। তাহলে উপর করিয়া মেঝেতে ঢালি দিছে। একদম সিম্পল একটা জিনিস। একটা রং ওঠা কাঠের ঘোড়া আছে, এটা ইম্পর্টেন্ট। একটা রং ওঠা কাঠের ঘোড়া। তাহলে কাঠের ওঠাটা তোমাদের একটু আগে বললাম, একটা রং ওঠা কাঠের ঘোড়া ছিল। তাহলে রং ওঠা কাঠের ঘোড়া আছে। 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপু বা আসি। 4 পয়সা দামের, কত দাম? 4 পয়সা। চিন্তা করছো? 4 পয়সা দামের। আর আমরা হলে কি করতাম? দামি দামি জিনিস চাইতাম, আমাদের চাহিদাটা একটু বেশি, আমরা যান্ত্রিকতার মধ্যে ঢুকে গিয়েছি। কিন্তু সেই সময় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাটির ভেবে উপন্যাসে, সরি, গল্পে দেখিয়েছেন যে আমরা সেই সময় শৈশবের যে বাচ্চা কাচ্চারা ছিল তারা কিভাবে অল্পতেই খুশি থাকতো। দেখো, 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপু বাসি, বোঝো? টিনের ভেপু বাসি বোঝো? ওই তোমাদের দেখবা যে মানে চিকন, মানে গোল করা থাকবে বাঁশি, টিনের থাকবে কিন্তু, বুঝছো? মাঝখানে একটু চাপা থাকবে, এখানে ফু দিবে, কিন্তু হচ্ছে তোমার ওই গোল গোল কিছু থাকবে যেগুলোতে বাতাস বেরোবে, এবং ওগুলার দ্বারাই মূলত সুন্দর রিদিমটা তৈরি হবে। তো এখানে ফু দিবে এবং এখানে বাতাস বেরোবে, ফু দিবে বাতাস বেরোবে, এইভাবে, বুঝছো? মানে ফু দিবে এইভাবে করবে, বুঝছো? ওইটা 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 টিনের ভেবু বাঁশি। গোটা কত করি, কিছু করি আছে, ওইগুলো সে মায়ের অজ্ঞাত সারে। করি কি জিনিস জানো? করি কি জানো? তোমাদের দেখাতে পারলে ভালো হতো। করি হচ্ছে তোমাদের শামুকের টাইপের, কিন্তু সাদা থাকে, বুঝছো? মানে সাদা থাকবে এরকম টাইপের, এখানে একটু খাঁজ কাটা থাকে এরকম। আর আমি দেখালে ভালো হইতো, তোমরা হয়তো এখন বুঝবে না। বাট করি জিনিসটা দেখো, এইগুলো সে মায়ের অজ্ঞাত সারে। অজ্ঞাত সারে মানে কি? অজ্ঞাত সারে মানে কি? মা জানে না, মায়ের অজান্তে, মাকে না জানিয়ে কি করছে? লক্ষ্মী পূজার কুড়ির চুপড়ি হইতে, লক্ষ্মী পূজার কুড়ির চুপড়ি চেনো? তোমরা যারা হিন্দু আছো তোমরা এটা ভালো চিনবা। যখন লক্ষ্মী পূজা হয় তখন যে লক্ষ্মীর যে ইয়েটা, মা সরস্বতী বা যেটাই বলো, লক্ষ্মীকে যে সাজানো হয়, তার সাথে দেখবে যে ইয়ে দেওয়া হয়, একটা পাত্র দেওয়া হয়। ধরো এরকম একটা পাত্র দেওয়া হয়, এরকম একটা পাত্র দেওয়া হবে, বা যে কোনো ধরনের পাত্র হইতে পারে, মানে একটা পাত্র দেওয়া হবে আর কি। সেখানে বিভিন্ন কিছু রাখে, সেখানে বিভিন্ন কিছু রাখে। ওইখানে কড়ি রাখে, সাদা সাদা কিছু কড়ি থাকে, ওখান থেকে সে লুকায়া চুরি করে এই লক্ষ্মী পূজার কড়িগুলো কি করছে, এখানে সে রেখে দিছে, সে যত্ন করে রেখে দিছে। ওকে, তো পাশে কেউ টের পায় এই ভয়ে সর্বদা লুকায়া রাখে, বুঝছো? টের পাওয়ার ভয়ে লুকায়া রাখছে। একটি 2 পয়সা দামের পিস্তল, একটি কি 2 পয়সা দামের পিস্তল। তাহলে তার পিস্তলের দাম কত ছিল ভাইয়া বলো তো? 2 পয়সা। তার পিস্তলের দাম কত ছিল? 2 পয়সা। তার একটা কাঠের কি ছিল? ঘোড়া ছিল। কাঠের কি ছিল? ঘোড়া ছিল। সেটা কি ছিল? রং ওটা ছিল। এগুলো এমসিকিউ আসতে পারে। তাহলে 4 পয়সা দামের কি ছিল বলতো? টোল খাওয়া তার টিনের ভেপুবাসী ছিল। 4 পয়সা দামের টোল খাওয়া টিনের ভেপুবাসী ছিল। গোটা কত কি ছিল? কড়ি ছিল। কড়িগুলো কোথা থেকে আসছিল? লক্ষ্মী পূজার যে ভার আছে, লক্ষ্মী পূজার যে চুপড়ি ছিল, সেখান থেকে এনেছিল। ওকে, ফাইন। কতগুলো শুকনো নাটা ফল ছিল। নাটা ফল চেনো? নাটা ফল তোমাকে কিভাবে চেনাবো এখন? কতগুলো শুকনো নাটা ফল ছিল। আচ্ছা, তোমরা একটু গুগল করে দেখো তো নাটা ফলটা কি জিনিস। আমি নাটা ফল তোমাকে বুঝাবো কেমনে। একটা ফল আর কি, বুঝছো? একটা ফল জাতীয় কিছু নাটা ফল। দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলো, আচ্ছা নাটা ফল কি জানো? ওই ছোট থাকতে দেখবা যে এরকম শেপের ফলগুলো থাকে, এরকম শেপের থাকে, কিন্তু এখানে কাটা থাকে, অনেক কাটা থাকে, বুঝছো? বেশি বড়ও না বেশি ছোটও না, অনেক কাটা থাকে। এগুলো এগুলো তুমি যখন ধরবা বা তোমার কাপড়ে লাগাবা দেখবে আটকে যাবে, তোমার চুলে লাগাবা আটকে যাবে। আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে হচ্ছে ধরো যে তোমাদের মতো বয়সী, ধরো 7-8-এ ছিলাম, আমি যে টিচার কাছে পড়তাম তার বাসার পাশে ওইরকম কয়েকটা গাছ থাকতো। আমরা ওখানে যাইতাম মাঝে মাঝে, এবং আটকে যাইতো, প্যান্টে আটকে যাইতো বা মাথায় আটকে যাইতো, এইরকম টাইপের, বুঝছো? এগুলো নাটা ফল। এগুলো যখন শুকায় তখন বিচে আসে ওগুলা। ওকে, তাহলে কতগুলো শুকনো নাটা ফল দেখিয়া ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলো কুড়াইয়া আনিয়াছে। তাহলে দেখো ভাই, এখানে কিন্তু দিদি, সরি সরি, এখানে কিন্তু দিদির ঘটনাটাও চলে আসছে। তাহলে এখানে তার দিদির ঘটনাটাও চলে আসছে। তাহলে হরিহরকে পাইলাম, তার এই যে ইয়ে আছে পুত্র, পুত্রকে পাইলাম, পুত্রের দিদিকেও পাইলাম, বুঝছো? ওকে, আর কি আছে দেখি, আর কি আছে দেখি। হুম, দেখো,
কিন্তু কিছু তাহাকে দিয়াছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে। কে রাখিয়া দিয়েছে এটা বলো তো? কে রাখিয়া দিয়েছে বলো? এটা কে রাখিয়া দিয়েছে? এটা এটা কে রাখিয়া দিয়েছে? এটা এরকম হয়েছে কেন বল? কে বলো তো? কে বলো তো? দিদি। অর্থাৎ দিদি এই নাটা ফলগুলো আনছে, ঠিক আছে? আনার পরে এটা কি করছে? অনেকগুলো তাকে দিছে এবং অনেকগুলো তার নিজের যে পুতুলের ইয়ে আছে, পুতুলের যে বাক্স আছে সেখানে রেখে দিছে। তাহলে তার দিদিরও একটা বাক্স আছে, পুতুলের বাক্স নাম, ঠিক আছে? ওকে ফাইন। এখন দ্বিতীয় স্লাইডে চলো। এখানে কি বলছে দেখি? খান কত খাপড়ার কুচি, খান কত খাপড়ার কুচি। গঙ্গা যেমন খাপড়ার কুচি কি জানো? ওই যে তোমাদের হচ্ছে বিভিন্ন মাটির যে পাত্র থাকে না, বিভিন্ন মাটির কলসি, মাটির ধরো যে কোনো পাত্র, ওইগুলো যখন ভেঙে যায়, বিভিন্ন ধরনের ইয়া থাকে না, উৎকৃষ্ট অংশ থাকে না, ধরো ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে দেখবা যে এরকম কিছু ছোট ছোট টুকরো হয়ে যায় মাটির, ওইগুলোকে বলা হচ্ছে খাপড়ার কুচি। বুঝতে পারছো? খাপড়ার কুচি। গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়া কুচিগুলোর লক্ষ্য অবাধ্য বলিয়া বিশ্বাস হয় যে এগুলি সযত্নে, মানে যত্ন সহকারে, সযত্নে মানে কি, যত্ন সহকারে তোমরা এগুলা সৃজনশীলে লিখবা, ঠিক আছে? সযত্নে বাক্সে রাখিয়া দিয়াছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলো জিনিসের মধ্যে সবে টিনের বাসিটা, অর্থাৎ এতগুলো জিনিস তার আছে, সেগুলোর মধ্যে সবে সে কি শুরু করলো? সে শুধুমাত্র টিনের যে বাসি আছে সেটা কয়েকবার বাজাইয়া, যেটা সম্বন্ধে বিগত কৌতূহল, মানে হচ্ছে কি, আগে বাজাইছিলাম, ধরো তুমি মানে অনেক বড় হয়ে গেছো, ছোট থাকতে একটা জিনিস দেখছো, বা ধরো রিমোট কন্ট্রোল একটা গাড়ি থাকে অথবা একটা হেলিকপ্টার থাকে, তুমি কিনছিলা ছোট থাকতে, ইউজ করছো, যখন সেটা তুমি নিবা, নিয়ে তুমি একটু দেখবা, একটুখানি চালায় দেখবে, এবং তুমি কি হয়ে যাবো, নস্টালজিক হয়ে যাবো। শেষ এরকম হয়ে গেছে যে যে সেটি সম্পর্কে বিগত কৌতূহল, আগের যে কৌতূহল, আগের যে উদ্দীপনা আনন্দ ছিল, সেটি সে পাচ্ছে। তাহাকে একপাশে রাখিয়া দিয়াছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, অর্থাৎ ঘোড়াটা একটু নাড়াচাড়া করে দেখছে, বাচ্চা মানুষ বোঝো। সেটিও একপাশে, সেটিও একপাশে কিসের মতো? কিসের মতো বলতো? দূর, বারবার এটা আসতেছে। সেটিও একপাশে কিসের মতো? পিজরাপোলের আসামির ন্যায়, পিজরাপোলের আসামির ন্যায়। এখানে একটু কথা কথা আছে ভাই, এটা কিন্তু তোমাদের পরীক্ষার খ নম্বরে চলে আসতে পারে। পিজরাপোলের আসামি, বুঝছো? পিজরাপোলের আসামিটা কি জিনিস বলো তো ভাইয়া? পিজরাপোলের আসামি হচ্ছে মানে এমন একজন আসামি, যে আসামিটা জেলখানার মধ্যে অবহেলায় অযত্নে একপাশে পড়ে থাকে, তার কেউ খোঁজও নেয় না, সে ওইভাবেই থাকে। তো এই ঘোড়াটা হচ্ছে এরকম, যে ঘোড়াটাকে একটু নাড়াচাড়া করে খুচরা বলে আসার মতো অবহেলায় অযত্নে একপাশে জাস্ট রেখে দিছে, ওটার কি হলো না হলো দেখার টাইম নাই। তো এরকম একটা সিচুয়েশন, ঠিক আছে? ওকে, পিজরা বলে আসামের মতো পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলোকে লইয়া, ওই যে খাপড়াগুলোকে দেখাইলাম তোমাদের, এই খাপড়াগুলোকে লইয়া মনে মনে দাওয়ার উপর, দাওয়া মানে কি, বারান্দা, দাওয়া মানে কি, বারান্দার উপর কি গঙ্গা যমুনার ঘর আঁকা, কল্পনা আকার, চন্দ্রবিন্দু আছে খেয়াল করো, আকার কল্পনা করিয়া চোখ বুঝিয়া খাপড়া ছুঁইয়া দেখিতেছে তা ঠিক হইতেছে কিনা। বুঝতে পারছো? চোখ বন্ধ করে এসে মানে তা ঠিক করতেছে। ওকে, ওকে, একটু ফাস্ট হয়ে যাচ্ছে, একটু ফাস্ট হয়ে গেলে তুমি একটু কমেন্টে জানাবা, ঠিক আছে? যে ফাস্ট হয়ে আমি একটু রিল্যাক্সে পড়াবো, হ্যাঁ? এমন সময়ে তাহার দুর্গা, অপু যখন আসলে, আমি নাম তো বলেই দিলাম, অপু যখন আসলে এই বিষয়গুলো নিয়ে একটু নস্টালজিক হয়ে গেছে, তার টিনের যে বাসিগুলো, তার টিনের যে মানে কি বলে কাঠের যে ঘোড়া ছিল, হ্যাঁ, সবগুলো কিনে সে নাড়াচাড়া করতেছে, চিন্তা ভাবনা করতেছে, বাসায় বাজায় দেখতেছে। এরপরে কি হলো, হুট করে কি হলো, এমন সময় তার দিদি দুর্গা, তার কি দিদি দুর্গা উঠোনের কাঁঠাল তলা হইতে, কোথা হইতে, উঠোনের কোথা হইতে, কাঁঠাল তলা হইতে ডালি ডাকিল, অপু, ও অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না। কে বাড়ি ছিল না? দুর্গা। কোথা হইতে এই মাত্র আসিল, তার স্বর একটু সতর্কতা মিশ্রিত। দেখো, খেয়াল করে দেখো, মনটা চাচ্ছে এইটারে এখান থেকে তুলে ফেলাই, বুঝছো? বারবার শুধু এখানে টাচ লাগছে। তার স্বর একটু সতর্কতা মিশ্রিত। তার স্বর কেমন? সতর্কতা মিশ্রিত। তার স্বর সতর্কতা মিশ্রিত কেন বলো? অবশ্যই সে অকাম কুকাম করছে, সরি কুকাম তো না, মানে অকাম একটা করছে, যেটার কারণে ধরো যে একটা মানে একটু ভয়ে ভয়ে কথা বলতেছে, এরকম থাকে না? তুমি দেখবা এরকম করবা, ধরো কিছু একটা করে ফেলছো, এখন মানে একটু মানে একটু থেমে গেছো, একটু চুপি চুপি চলতেছো, এমন ভাবে হাঁটতেছো যাতে কেউ না তাকায়, কেউ না দেখে, এমন ভাবে কথা বলতেছো কেউ যাতে অ্যাটেনশন না দেয়।
বুঝতে পারছো? এরকম তাহার স্বরে একটি সতর্কতা মিশ্রিত। কেন? এখান থেকে খ নম্বর আসতে পারে ভাইয়া, এটার এক্সপ্লেনেশন আমি পরে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। কলের পুতুলের মতো মানে কি জানো? কলের পুতুল মানে হচ্ছে যান্ত্রিক যে পুতুলগুলো থাকে না, মেশিনের যে পুতুল, এক কথায় হচ্ছে ওই রকম পুতুলের মতো। হ্যাঁ, ওই রকম পুতুলের মতো সে একদম তড়িঘড়ি করে সবগুলাকে লুকাইয়া রাখলো। পরে বলিল, কি রে দিদি? দুর্গা হাত নাড়িয়া ডাকিল, আয় এদিকে শোন, আয় এদিকে শোন। দেখো ভাই বোনের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা এখানে দেখতে পাচ্ছি। দুর্গার বয়স 10-11 বছর। দুর্গার বয়স কত? 10-11 বছর। তার মানে দুর্গা এত বড় না, ছোট একটা বাচ্চা। তোমরা যারা ভিডিও দেখতেছো তোমাদের বয়স তো অনেক, তো তোমাদের থেকেও ছোট, 10-11 বছর। কি আর বড় করা যাবে? গড়ন পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা, হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল কেমন রুক্ষ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দুর্গার বয়স 10-11 বছর। সে তার ভাইয়ের মতো এত ফর্সা না, তার গড়ন হচ্ছে হালকা পাতলা এরকম, এবং একটু চাপা স্বভাবের, এবং হাতে কাচের চুড়ি আছে। হাতে কিসের চুড়ি? কাচের চুড়ি। পরনে ময়লা কাপড় আছে, মাথার চুলগুলো রুক্ষ, কখনো যত্নই নিতে পারেননি, তাই না? সেগুলো তো খেয়ালই নেই তার। বাতাসে উড়িতেছে, মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। স্টুডেন্ট বলে কি যে স্যার ডাগর ডাগর মানে কি বলেন তো? কারণ আমি বলছি তোমাদের কারো চোখ ডাগর ডাগর না, সেজন্য আমি বলতে পারছি না। বিষয়টা হচ্ছে ডাগর ডাগর মানে হচ্ছে দেখতে সুন্দর লাগে একটু, মানে চোখের যে পাতাগুলো আছে সেগুলো একটু বড় থাকে, মানে ডাগর ডাগর বলতে উম এক কথা হচ্ছে যে এই যে দেখবা যে অনেক মেয়েরা দেখবা কাজল দেয়, এমন ভাবে কাজল দিবে যে একদম এখানে উঠে যায়, তাই না? এখানে একটু চিকন করে ফেলে, ওটাকে ডাগর ডাগর বলে। ওকে। অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, এরে, ঠিক আছে? ওকে, আশা করি তোমরা বুঝতেছো। দুর্গার হাতে একটা নারকেলের মালা। নারকেলের মালা কি বলো তো ভাইয়া? নারকেলের মালা কি বলো? নারকেলের মালা মানে, আমি আগে ভুল বুঝতাম, বুঝছো? নারকেলের মালা বলো তো আহ আমাদের যে নারকেল থাকে না, আমাদের নারকেলের শেপটা কেমন, এরকম না? মানে ধরো শেপটা এরকম, নারকেলের শেপ, ছোলা নারকেলের শেপ। তো সেটাকে যখন আমরা ভাঙি, আমরা তো নর্মালি 2 টুকরো করে ভাঙি, তাই না? 2 টুকরো করে ভাঙি না? এটা একটা নারকেলের মালা, এটা একটা নারকেলের মালা, বুঝতে পারছো? মানে নারকেলের খাপড়াটা আর কি, ওইটাকে মূলত এখানে বলা হয়েছে নারকেলের মালা। নারকেলের মালা আরেক রকমের আছে, সেগুলো কি জানো? এই নারকেলের যে এই খাপড়াগুলো আছে, এইগুলোকে কি করে জানো? ছোট ছোট গোল গোল করে কাটবে, ছোট ছোট গোল গোল করে টুকরো করবে, করে করে পুতির মতো ধরো এরকম করে, এরকম করে করে একটা মালা বানাবে, বুঝতে পারছো? যারা দেখবে একটু জেলে সম্প্রদায়ের, তারা এগুলা বেশি পরে। তো এই নারকেলের মালা কি করলো, তার হাতে একটা নারকেলের মালা আছে, কেন আছে একটু পরে দেখতেছি। সেটা সে নিচু করিয়া, একটু নিচু করে দেখাচ্ছে। নারকেলের মালাটা তো এরকম দেখা যাবে না, সে নিচু করে দেখাচ্ছে, কি দেখাচ্ছে? যে কতকগুলি কচি আম কাটা, কি বললাম এটা? কচি আম কাটা, কতগুলো কি করা? কচি আম কাটা। সুর নিচু, তাহলে আমের কাহিনী এখানে, তাই না? সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? সুর নিচু করে বলতেছে যাতে অপু ছাড়া আর কেউ না শোনে। মা ঘাট থেকে আসেনি তো? আচ্ছা। অপু ঘাড় নাড়িয়ে বলিল, হুম, আসেনি। হুম, ওকে। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? ও তো আম নিয়ে আসছে, আম কাটা আমগুলা নিয়ে আসছে, এখন কি করবে? এগুলা তো মাখতে হবে, তাই না? টক লাগবে না হলে। তো তেল, আমার দেখো জিউ ভাই বানিয়ে আসছে, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের কুশি জারাবো, ঠিক আছে, আমের কুশি জারাবো। ওকে। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? কই পাইলি এগুলা আম? কই থেকে আনলে? আমাদের তো আম গাছ নাই। দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায়। তাহলে আমগুলা কোথা থেকে আনা হয়েছে? পটলিদের বাগানে সিঁদুর কৌটার তলায়। ওকে। আন দিকে একটু নুন আর তেল। তার ভাইকে বলতেছে, আন দিকে একটু নুন আর তেল, এত বকবক করস, আমি তোরে কি বলছি? তাহলে ঘটনা প্রবাহ একটু খেয়াল করো, কি হলো? সকালবেলা 8টায় ঘুম থেকে উঠলো তার পিতা হরিহর। সে দেখলো তার বাচ্চাটা কি করতেছে, বারান্দায় বৈশা এই যে টিনের একটা বাক্স খুইলা টইলা ঢাইলা যত কাহিনী আছে সেগুলো করতেছে। কি কিনে আনছে না কিনে আনছে, কখন কি ইউজ করছে, কোন বাঁশি, কোন ঘোড়া, কোন কোথা থেকে কোন লোক চুরি করে কি করিডোরি আনছে, এগুলা সে দেখতেছে।
তখন তার বোন অপু ডাকলো, সরি তার দুর্গা বোন ডাকলো, আসলো, এসে দেখলো যে কি আপনার খাপড়ার মধ্যে কি আছে, নারকেলের মালার মধ্যে কি আছে, আম জারানো আছে। এখন অপু গিয়ে বলতেছে যে আম্মা কি আসছে, আম্মু কি আসছে, আসলে তো দিবে, দেখলে তো একদম পেদানি দিবে। তখন বলতেছে যে আম্মু কি আসছে কিনা, বলছে না আসে নাই। তো সেখানে বলতেছে তাহলে একটু নুন আর তেল নিয়ে আয়, নুন আর তেল দিয়ে একটু আম মাখা খাবো দুইজন, তাই না, সেজন্য বলতেছে। আচ্ছা, এখন এখানে একটা ইম্পর্টেন্ট আমরা জিনিস দেখতে পাবো। দেখো, অপু দিদির দিকে তাকিয়া বলিল, অপু অর্থাৎ ছোট ভাই দিদির দিকে তাকিয়া বলিল, তেলের ভার ছুলে মা মারবে যে, তেলের ভার ছুলে মা মারবে যে। এখান থেকে খ নম্বর একটা অনুধাবন আসতে পারে, বুঝতে পারছো? তেলের ভার ছুলে মা মারবে যে, এখন মা কেন তেলের ভার ছুলে মারবে? তুই যদি তেল ফেলায় দিস তাহলে এক কথা, তুই যদি নষ্ট করে দিস তাহলে এক কথা, এর বাইরে আরো কি ঘটনা আছে? দেখো কি ঘটনা আছে, দেখো এখান থেকে তুমি অনেক কিছু জানতে পারবা। আমার কাপড় যে বাসি, এখান থেকে একটা আসতে পারে খ নম্বর, অর্থাৎ তুমি এটাও খ নম্বরে দিতে পারে, এটাও অনুধাবনে দিতে পারে, তো দুইটার অ্যান্সার সেম হবে। দুইটার অ্যান্সার সেম, যেটাই বললো তুমি বলবা কি, যে তৎকালীন হিন্দু সমাজের মধ্যে একটা প্রচলিত ধারণা ছিল বা তাদের একটা সংস্কৃতি ছিল, যারা বাসি কাপড় বা অপবিত্র থাকে তারা রান্নাঘরে প্রবেশ করতে পারে না এবং রান্নাঘরের কোনো জিনিসপত্র ছুতে পারে না, তাহলে সেগুলো অপবিত্র হয়ে যায়। তো সে কারণেই মূলত সে ভয় বলছে যে আমার কাপড় যে বাসি, ওই যে তার কাপড় ছিল কি বাসি, সে কারণে মূলত এই কথাটা বলছে, তেলের ভার ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। ওকে ফাইন, এরপরেরটা আসো, কি আছে এরপরে দেখো তো, তুই যা না শিগগিরি করে, মার আসতে এখন ঢের দেরি, তুই একটু যা তো, এগুলা বাদ দে তো, আমরা তো ছোট মানুষ, আমরা তো কিছু বুঝি না, তুই যা তো, একটু যা যা এটা নিয়ে আয় তো, মার আসতে কি ঢের দেরি, অনেক দেরি। খার কাছতে গেছে, কি কাছতে গেছে, কি কাছতে গেছে, খার কাছতে গেছে, খার মানে কি কাপড় কাছতে গেছে, কাপড় কাছতে গেছে। ওকে, কাছতে গিয়েছে চিগরি যা, ঠিক আছে। অপু বলিল, নারকেলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। ওই যে নারকেলের মালাটা তোমাকে বললাম না, কোথায় গেল, এখানে নাই না, ওই যে নারকেলের মালা যা ছিল, পুরাটা নারকেল, আচ্ছা অর্ধেক, এই নারকেলের মালাটা আমাকে দে, এখানে কি করব, আমি ওতে ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কি ধরে গিয়ে দেখ মা আসছে কিনা, মানে একজন চুরি করবে আর একজন পাহারা দিবে, যে চুরি করতেছে আবার চলে আসছে কিনা, তার মা আসলে তো আবার দিবে, ঠিক আছে। ওকে, দুর্গা নিম্ন স্বরে বলিল, তেল তেল যেন মেঝেতে ঢালিস নে। দুর্গা নিম্ন স্বরে বলতেছে, তেল তেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে তুই তো একটু হাবা ছেলে, তুই তো একটি হাবা ছেলে। দেখো, আমরা এটা কি গালি? এটা গালি না। আমি আমার ছোট ভাইকে অনেক গালি দিই, আমি আমার বোনকে অনেক কিছু বলি, কারণ এটা গালি না, এটা হচ্ছে একটা মানে তাদের একটা বন্ডিং, তাদের একটা যে বন্ডিং এবং একজন আরেকজনের প্রতি যে একটা অধিকার আছে, সেটা বহিঃপ্রকাশ। যে দুর্গা নিম্ন স্বরে বলতেছে যে তেল তেল যেন ঢালিস নে, তেল তেল ঢাললে খবর আছে ভাই, তুই এমনি মানে বাসি কাপড়ে আছোস, গেলে মা যদি জানে এমনি তো দিবে, তার মধ্যে আবার যদি তেল ঢালোস তাহলে তো আরো দিবে। ওকে, এরপরে দেখো, তোমরা আবার এগুলো ভাইরাল টেল করে দিও না। আমি অফলাইনে ক্লাসে আরো মজা করি, অফলাইনে ক্লাসে আরো মজা করে পড়াই, ঠিক আছে। আমাদের এখানে একটু অনলাইন ক্লাস সবাই দেখতেছে, এগুলা তো আবার যখন তখন ভাইরাল হয়ে যায়, তো সেই কারণে একটু ভালো থাকার চেষ্টা করতেছি, ভদ্র থাকার চেষ্টা করতেছি, যদিও এত ভদ্র না, যারা প্লাবন আছে অফলাইনে তারা জানে। ওকে, অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিয়া দুর্গার তাহার হাতে হইতে মালা লইয়া, আচ্ছা, অপু বাড়ি অপু বাড়ি মধ্যে হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল, বলিল নে হাত পাত, বলিল নে হাত পাত, বুঝতে পারছো, তার মানে এগুলা নিয়ে আসছে, মিশন সাকসেসফুল, এখন খাবে। তুই অতগুলি খাবি দিদি, এখান থেকে একটা ক নম্বর আসতে পারে, অনুধাবন আসতে পারে। দেখো, তোমাদেরকে একবার বলে দিই, যদিও পড়ার মাঝখানে গ্যাপ দিয়ে করতেছি, তা বলে দিই, তোমাদের আমি যখন রিডিং পড়াই লাইন বাই লাইন পড়াই, তাই না, লাইন বাই লাইন, তোমাদের যখন পড়ে লাইন বাই লাইন, এতে এতে তোমাদের উপকার কি জানো, এতে তোমাদের এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে, এতে তোমাদের ক নম্বরটা ক্লিয়ার হয়ে যাবে, সৃজনশীলের ক, এতে তোমাদের সৃজনশীলের খ নম্বরটা ক্লিয়ার হয়ে যাবে।
এবং সৃজনশীলের গ এবং ঘ কিভাবে লিখতে হবে, কি কি শব্দ ইউজ করতে হবে, কোনটায় কোন ঘটনা বসাতে হবে, সেগুলো বুঝে যাবা। এখন তোমাদের ইচ্ছা, ধৈর্য সহকারে তোমরা দেখবা নাকি ওয়েব সিরিজ দেখবা। অতগুলো বুঝি অতগুলো বুঝি হলো, এই তো ভারী বেশ যা, আচ্ছা নে আর দুখানা, বা দেখতে বেশ হয়েছে রে, একটা লঙ্কা আনতে পারিস, এখন তেল নুন আনছে, এখন বলতেছে একটা লঙ্কা আনতে পারিস। তো লাগে তো, বিরিয়ানি টিরিয়ানি খাবা তখনও লঙ্কা লাগে, তারপর হচ্ছে যেটাই খাবা ঝাল টাল একটু থাকলে খুব ভালো লাগে, ওইটাই বলতেছে। আর একখানা দেবো তাহলে। লঙ্কা কি করে পারবো দিদি, মাঝে তক্তার উপরে রেখে দিয়েছে, এখন এখান থেকে যদি একটা এমসিকিউ কোশ্চেন আসে, লঙ্কা মা কোথায় রেখে দিয়েছে, তক্তার উপরে। ও ভাই, এগুলা এমসিকিউ হইলো, দিতেই পারে। আমি যে নাগাল পাই না, তবে থাকবে যাক, আবার ও বেলা আনবো, এখন পাটালিদের ডোবার। আচ্ছা, অর্থাৎ বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এখন যা হইছে হইছে, বেশি পাকনামি করতে গেলে আবার কাঁদানি খাবো আম্মু, ঠিক আছে, তবে যা থাকবে যা, আবার ওবেলা আনবো কোথা থেকে, পাটালিদের ডোবার ধারের যে আম গাছটা আছে সেখানে গুটি ধরেছে, দুপুরের রোদে তলায় ঝরে পড়ে, দুপুরের রোদে তলায় ঝরে পড়ে। এই ইম্পর্টেন্ট দুইটা লাইন থেকে যে কোনো ভাবে দেখবা যে এমসিকিউ চলে আসতে পারে, দুইটা এমসিকিউ অলরেডি আসতে পারে। পাটালিদের ডোবার ধার থেকে আম গাছগুলো কি হয়েছে, গুটি যা ধরেছে সেগুলা দুপুরের রোদে পড়ে থাকে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, ওকে। আর কত বড় করে, কত পেজ হইলো, আর কত আছে? অনেক আছে। দেখো, দেখো, দুর্গাদের বাড়ির চারদিকেই জঙ্গল। এখানে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিস পাবো এই জায়গাটা, ঠিক আছে, একটু খেয়াল করে। দুর্গাদের বাড়ির চারদিকেই জঙ্গল, দুর্গাদের বাড়ির চারদিকেই কি, জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতিভ্রাতা, হরিহর রায় থেকে চেনো, অপু দুর্গার বাপ, অপু দুর্গার পিতা। এই হরিহর রায়ের জ্ঞাতিভ্রাতাকে জানো, মানে হলো চাচাতো ভাই, চাচাতো, দূর, মানে চাচার যে ছেলে আর কি, চাচার ছেলে, চাচাতো ভাই, বুঝতে পারছো? জ্ঞাতিভ্রাতা মানে নীলমণি, তার নাম কি, ওই ওই চাচাতো ভাইয়ের নাম কি, ওই চাচাতো ভাইয়ের নাম কি বলতো, ওই চাচাতো ভাইয়ের নাম হচ্ছে নীলমণি, নীলমণি রায়। তো সম্প্রতি গত বছর সে কি করছে, পটল তুলছে, সে কি করছে, পটল তুলছে, সে কি করছে, মারা গিয়েছে। তাহার স্ত্রী পুত্র কন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন। তার বাপের বাড়ি চলে গেছেন, মারা তো গেছে। তো নীলমণি রায় তিনি 1 বছর আগে মারা গেছে, ঠিক আছে। আহ কাজেই পাশের ভিটাও জঙ্গলাবৃত্ত হইয়া পড়িয়া আছে, নিকটে আর কোনো লোকের বাড়ি নাই, নিকটে আর কোনো লোকের বাড়ি নাই, তার যে বাড়িটা সেটা জঙ্গল টঙ্গল দিয়ে একদম হয়ে গেছে। 5 মিনিট পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি। কিসের বাড়ি, ভুবন মুখুজ্জের বাড়ি। 5 মিনিট পথ গেলে কিসের বাড়ি, ভুবন মুখুজ্জের বাড়ি। এটা ইম্পর্টেন্ট, এমসিকিউ আসতে পারে। হরিহরের বাড়িটাও অনেক দিন হইয়া গেল মেরামত হয় নাই, হরিহরের বাড়িটাও মেরামত হয় নাই। সামনের দিকে রোয়াকটা কি ভাঙা, সামনের দিকে যে বারান্দা আছে, বারান্দাটা আছে ভাঙা। তুমি বলো ভাইয়া, গ্রামের মধ্যে বারান্দাটা কই থেকে আসে, আমাকে অনেক স্টুডেন্ট এটা প্রশ্ন করছিল। এটা তো তোমরা বুঝো না কেন, ধরো টিনের অনেক বাড়ি থাকে, তার সামনে আরেকটু জায়গা নিয়ে আরেকটু নিচু করে টিনগুলো, জাস্ট টিনগুলো লাগাই দিবে, এবং শুধু খামগুলো সিমেন্টের খাম বা এরকম লাগাই দিবে, এবং ভিটাটা একটু উঁচু করবে। এমন তো না যে এখানে গ্রিল লাগাবে, এটার ফ্লোর বানাবে, এগুলো কিছু করে না, জাস্ট উপরে টিনটা দিবে এবং কিছু খাম দিয়ে টিনগুলোকে আটকা রাখার জন্য। এটাকে বলা হচ্ছে হলো ইয়া, মানে রোয়াক, গ্রামের যে রোয়াক থাকে সেটা। ফাটেলে বন বিছুটি ও কালো মেঘের গাছ বনে বন গজাইছে, মানে এখানে দেখো এটা ইম্পর্টেন্ট জিনিস, কালো মেঘ এটা কিন্তু একটা ঔষধি গাছ। আমি তোমাদের অর্থাৎ লম্বা লম্বা শীষ যুক্ত চিকন চিকন একটু পাতা থাকে, বুঝছো? হ্যাঁ, ওইগুলা হচ্ছে কালো মেঘ, ওগুলা ঔষধি একটা গাছ, খুব ভালো একটা গাছ। তো এইগুলা ওগুলা জমায়ে গেছে কোথায়, কোথায় হয়েছে এগুলা, এই যে ফাটল যেগুলা হয়েছে ফাটলের মধ্যে হয়ে গেছে। তো জানালার কপাট, জানালার কপাট সব ভাঙা, জানালার কপাট তো বোঝোই, জানালার কপাট গুলো সব ভাঙা। নারকেলের দড়ি দিয়া গড়াদের সঙ্গে বাঁধা হইয়াছে, শিকের সঙ্গে এই বাঁধারে বেঁধে রাখছে সবগুলাকে। খিড়কি দৌড় ঝনাত করিয়া খুলিলেই শব্দ হইল, এবং একটু পরেই সর্বজয়ের গলা। এই তো তার মা, তার মায়ের নাম এখানে পাইছো, তার মায়ের নাম এখানে পাইছো, একটু পরে কি সর্বজয়ের গলা, সর্বজয়ের। তাহলে আমরা সবগুলো ক্যারেক্টারই কিন্তু মোটামুটি পেয়ে যাচ্ছি। এখানে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হরিহর, এখানে ইম্পর্টেন্ট ক্যারেক্টার কে,
হরিহর, তারপরে অপু, তারপরে কি দুর্গা, এখন কাকে পাইলাম? সর্বজয়া। বুঝতে পারছো? এটা হচ্ছে তাদের ফ্যামিলি, এটা হচ্ছে তাদের ফ্যামিলি। ওকে। খিড়কি দৌড় ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরে সর্বজয়ার গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা, ওই গেলি দুর্গা। ওকে, দুর্গা, ও দুর্গা। দেখো এখন কি বলছে দুর্গা, এটা কি লাস্টে পড়াবো? কতক্ষণ হইলো? দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়, ওখানে খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল। চিন্তা করছো? এখন দুর্গাকে ডাকতেছে, এখন আবার বলতেছে কি, যে মা ডাকতেছে যেহেতু, তোর মুখের মধ্যে যে নুন টুন লেগে আছে এগুলা ক্লিন টিলিন করে টরে দৌড় দে, লাগা দৌড়। মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নেই। কেন বলতো? এটা খ নম্বরে আসবে। এটা দেখো তোমাদের কোনো না কোনো বোর্ডে খ নম্বরে চলে আসবে, কোনো না বোর্ডে খ নম্বরে চলে আসবে। এখন বলে দিচ্ছি, পরে শুধু প্রুফ দেখাবো। তাহলে এটা কেন বলছে? দেখো, মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নেই। কারণ কি জানো? মুখ ভর্তি আম, মুখের ভেতরে একদম আমগুলো একদম মুখ ভর্তি করে রাখছে, সেজন্য আর কথা বলতে পারবে না। সে তাড়াতাড়ি জড়ানো আমের চাকলাগুলি খাইতে লাগলো, একদম অমনি খাইতে লাগলো, যেগুলো কাটছে সেগুলো একদম গপ গপ করে খাইতে লাগলো। পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে, কাঁঠাল গাছের আড়ালে গিয়ে দিয়ে গোগ্রাসে খাওয়া শুরু করলো তাড়াতাড়ি। ঠিক আছে? আচ্ছা। অপু তাহার পাশে দাঁড়িয়া নিজের অংশ প্রাণপণে গিলিতে লাগিল, কারণ চিবাবার চিবাইয়া খাওয়ার আর সময় নেই। চিন্তা করো, ও তো আরো বাচ্চা মানুষ, সে এখন মানে ভয়ে হয়েছে, একদম ভয় কাঁপতেছে, আল্লাহ আম্মু জানলে তো দিবে ঠিক মতো। তো সেখানে কি করতেছিল? চিবানোর দরকার নাই, সে আসলে গিলতেছে। আচ্ছা। তারপরে খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনমূলক আসছিল। মানে দুইটাই যে চোর, তাদের দুইজন, যে চোরের মধ্যে দুইজন খাচ্ছে যে গপ গপ করে, দুইজন দুজনের দিকে তাকায় খালি, মানে ওইরকম একটা সচেতনতা সূচক হাসি আসিল। ঠিক আছে। আচ্ছা, এক, দুই। আচ্ছা, আর আর না পড়াই, ঠিক আছে। তারপরে মানে সে যে তারা তো খাইলো, খাওয়া দাওয়া করলো গপ গপ কইরা, তারপরে যে মায়ের কাছে আসবে, সেখান থেকে আমি পড়াবো না, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমি পড়াবো না, হ্যাঁ? এখান থেকে নেক্সট ক্লাস থেকে পড়াইতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। তো তোমাদের কাছে যে আর্জিটা থাকবে, তোমাদের কাছে যে একটা আর্জি থাকবে, সেটা হচ্ছে আমাদের যে এফবিএম ক্লাসরুম, ঠিক আছে? আমি চাই তোমাদের সাথে এটাকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করানো, এটা যাতে একদিন সবাই চেনে, সবাই যাতে উপকৃত হতে পারে, একটি ব্র্যান্ড হিসেবে দাঁড়াতে পারে। তোমাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, এফবিএম ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা আছে, সাবস্ক্রাইব করে রাখবা। আর ফেসবুক পেজটাতে, ফেসবুক ফেসবুক পেজ তোমরা সার্চ দিবা যে এফবিএম ক্লাসরুম, এবং আমি যে ক্লাসটা নিলাম এই ক্লাসটার রিভিউ দিবা, বা এই ক্লাসটা সম্পর্কে তোমার অনুভূতিটা কি, এই ক্লাস সম্পর্কে তুমি কতটুকু বুঝেছো, সেটা সম্পর্কে তুমি রিভিউ দিবা হচ্ছে, এটা সম্পর্কে রিভিউ দিবা হচ্ছে আমাদের এফবিএম ক্লাসরুম নেটওয়ার্ক, এটা হচ্ছে ফেসবুক গ্রুপ, এটা আমাদের এফবি গ্রুপ। দয়া করে তোমরা এখানে গিয়ে তোমাদের ক্লাসটা কেমন হলো না হলো, আমি কিভাবে পড়াচ্ছি বা কিভাবে আরো বেটার করতে পারি সে সম্পর্কে তোমরা জানাবা, এফবিএম ক্লাসরুম নেটওয়ার্ক, ঠিক আছে? আশা করি তোমরা ক্লাসটা সুন্দর মতো বুঝতে পেরেছো, আমি তোমাদের বোঝাতে পেরেছি। আর যাদের আর্জি ছিল যে আমি যাতে অফলাইনে যেভাবে ক্লাস নিই সেভাবে নেওয়া, আসলে অফলাইনে গালাগালাজ করি, এটা তো করতে পারি না, আর যতটুকু পেরেছি চেষ্টা করেছি সুন্দর মতো বোঝানোর। তোমরা এখানে পর্যায়ক্রমে একটু ধৈর্য ধরবা, পর্যায়ক্রমে সকল ক্লাস ইনশাল্লাহ পেয়ে যাবা। তোমাদের স্পেশাল যদি কোনো ডিমান্ড থাকে সেটাও জানাতে পারো। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।